নকশালবাড়ির কথা বলছিলাম আপনাদের, বলছিলাম প্রচণ্ড বৃষ্টিতে কিভাবে জল জমে গেছে, 25টি পরিবার প্রায়, তারা কি অবস্থায় রয়েছে। এখনো আকাশের মুখ ভার, এখনো বৃষ্টি হচ্ছে। নকশালবাড়ি থেকে সরাসরি প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কি অবস্থা এখন? দেখো অতনু, যেহেতু নিচু এলাকা তাই জল কিন্তু জমেই রয়েছে, কোনোভাবে নিকাশি নালা না থাকায় এই জল কিন্তু প্রতিদিন জমে, আর এই জল জমার জেরে তাদের কিন্তু চরম দুর্ভোগে পড়তে হয়। প্রতিদিন এই জল পার করে কিন্তু তাদের কাজে যেতে হয় এবং স্কুল ছাত্রীদের অবস্থা আরও সঙ্গীন। অনেক স্কুল যারা শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু বাড়িতে বসেই পড়াশোনা করতে হয়। এই জল নিয়ে কোনোভাবে তাদের কিন্তু স্কুলে পাঠান না তাদের অভিভাবকরা। মূলত আত্মীয় স্বজনদের আশাও কিন্তু এই 25টি পরিবারের, তারা কিন্তু কবে এসেছে অনেকের কিন্তু জানা নেই। এবং এই সমস্যা তাদের 10 বছর ধরে, একটু বৃষ্টি হলেই তাদের কিন্তু সমস্যা চরমে ওঠে। এমনকি বাড়ির ভেতরেও জল ঢুকে পড়ে, খাওয়ার যে রান্না সেই রান্নাও কিন্তু অনেক সময় বন্ধ হয়ে পড়ে। তারা চাইছে দ্রুত এই সমস্যার সমাধান করুক, যাতে নিকাশি নালার একটা ব্যবস্থা করে দেওয়া হয়। গ্রাম পঞ্চায়েতের যিনি সদস্য তিনি প্রতিনিয়ত এই এলাকায় সাধারণ মানুষের সঙ্গে করেন, তবে স্থায়ী সমাধান চাইছেন বাসিন্দারা। তবে বিষয়টি নিয়ে মহকুমা পরিষদের সভাধিপতি বলছেন তিনি দ্রুত সমাধানের চেষ্টা করছেন। অপরদিকে পঞ্চায়েত কি করছেন? এই জায়গায় যে সমস্যা আছে সেই সমস্যা আগে চিহ্নিত করা এবং চিহ্নিত করে সেটা নজরে এনে মেরামত করা বা ড্যামেজ কন্ট্রোল করা, তাহলে তো এই সমস্যা হতো না। পঞ্চায়েত কি বলছে? দেখো পঞ্চায়েত তিনি যথেষ্টভাবে গ্রামবাসীদের সঙ্গে রয়েছেন এবং তিনি স্থায়ীভাবে কাজ করতে পারছেন না, যেহেতু কাজটি বড়। প্রায় 3 কোটি টাকার একটি প্রজেক্ট করলে এই এলাকার জলনিকাশি ব্যবস্থা কিন্তু সমস্যার সমাধান হবে। তবে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই টাকা ব্যয়ভার করা কোনোভাবে সম্ভব নয়। তাই মহকুমা পরিষদকে তিনি জানিয়েছেন যাতে মহকুমা পরিষদ এই এলাকার স্বার্থে জলনিকাশি ব্যবস্থা করেন। পাশাপাশি মহকুমা পরিষদ বলছে যেহেতু অ্যামাউন্ট, এই টাকার পরিমাণ অনেক বেশি, সাংসদ যদি চায় তাহলে এই এলাকার স্বার্থে এখানে কাজ করতে। তবে সাংসদও বলছেন তিনি মানুষের সঙ্গে আছেন এবং রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তিনি এই এলাকার কাজ করবেন। অতনু, ধন্যবাদ। সেক্ষেত্রে সাংসদের মুখাপেক্ষি হয়ে থাকছেন মহকুমার শাসক। পঞ্চায়েত বলছে তারা কাজ করতে চায়, কিন্তু এই টাকা, যে পরিমাণ টাকা লাগবে সেই টাকা তাদের হাতে নেই। ওখানে অল্প বৃষ্টিতেই মানে পুরো এলাকায় জলমগ্ন হয়ে যায়, ওখানকার এলাকার মানুষজনের খুবই অসুবিধা হয়। গ্রাম পঞ্চায়েতের ফান্ড, সেই ফান্ড দিয়ে সেই কাজ করা সম্ভব নয়। ওখানে মাস্টার প্ল্যান করে কাজটি করতে হবে। মানুষ অল্প সুবিধা পায়, যার জন্য জলটা যাতে বেরিয়ে যায় সেই জন্য আর কি জেসিবি দিয়ে আমরা নালাটা মানে ক্লিয়ার করার চেষ্টা করছি। সাংসদের আর্থিক সাহায্য ছাড়া এই কাজ সম্ভব নয়। সাংসদ রাজি, তিনিও চাইছেন যে এই সমস্যা মিটুক। রায়পাড়া দিয়ে একটা ট্রেন বানানোর আমরা একটা পরিকল্পনা নিয়েছি, কিন্তু যেহেতু এটা একটা বড় প্রজেক্ট, আর তাছাড়াও এমপি সাহেবরাও আছেন, এখন এমপি সাহেব এখান থেকে জিতেছেন, আশা রাখবো উনি যাতে এটা হস্তক্ষেপ হবে। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই এমপি সাহেবকে যে এই সমস্যাটা যদি এমপি ফান্ড থেকে করা যায় তাহলে খুব ভালো হয়, কারণ অনেক বড় কাজ, এটা প্রায় 3 কোটি টাকার মতো খরচ আছে। ওনার কাছে আবেদন রাখবো যে আমরা তো চেষ্টা করছি, আপনারাও যাতে চেষ্টা করুন। नहीं, मेरे से जो हेल्प हो सकती है मैं जरूर करूंगा। और अच्छा है, हम अलग अलग राजनीति विचारधारा होते हुए भी अगर जो है एक दूसरे के काम आ सके और जनता का भला होता हो, उसमें तो मुझे कोई हर्ज नहीं, मैं जरूर मदद करूंगा। এদিকে দক্ষিণে এখনো পর্যন্ত বৃষ্টির নামগন্ধ নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হাওয়া অফিস বলছে এই অস্বস্তিকর গরম থেকেই যাবে। আর এই গরমে যদি লোডশেডিং হয়, পাওয়ার কাট হয়, সেরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে হাসনাবাদে। তার কারণ হাসনাবাদে যে পাওয়ার স্টেশন রয়েছে সেখানে যে ঠিকাদার কর্মীরা, মানে যারা ঠিকা কর্মী শ্রমিক যারা রয়েছেন, তারা 3 মাস ধরে বেতন পাচ্ছেন না বলে তারা কাজই বন্ধ করে দিয়েছেন। সেক্ষেত্রে যদি বিভ্রাট হয় তখন সামাল দেওয়া যাবে কিভাবে? অনুপম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপম, এই গরমে লোডশেডিং যদি হয় তাহলে তো মানে সেই সামাল দেওয়ার মতো পরিস্থিতি নেই, কারণ যারা কর্মীরা, অস্থায়ী কর্মী যারা রয়েছেন তারা তো কাজই করবেন না বলে দিচ্ছে। হ্যাঁ দেখো অতনুদা, এই যে বসিরহাটের হাসনাবাদের যে আমলানিতে যে হাই টেনশন সাবস্টেশন লাইনের রয়েছে 33/11 যে সাবস্টেশন,
সেখানকার যে অস্থায়ী কর্মীরা তারা আজকে সকাল থেকে তারা কর্মবিরতি করেছে। তাদের যেটা দাবি মূলত 3 মাস ধরে তাদেরকে কোনো রকম মাইনে দেওয়া হচ্ছে না, সেই কারণেই তারা আজকে কর্মবিরতি করেছে। এবং এই যে প্রচন্ড গরম তাপদাহের মধ্যে এর মধ্যে যদি কারেন্ট অফ হয়, বিদ্যুৎ বিভ্রাট হয়, তাহলে কিন্তু তারা পরিষ্কার জানিয়েছে যে তারা কোনো রকম কাজ করবে না। যে ঠিকাদার রয়েছে, যে ঠিকাদার আন্ডারে এইসব অস্থায়ী কর্মীরা কাজ করে, সেই ঠিকাদারকে অন্য জায়গা থেকে কর্মী এনে, শ্রমিক এনে এই সাব স্টেশনের লাইনের কাজ করাতে হবে, যার ফলে সেই কাজটা খুব একটা সহজ হবে না। ধন্যবাদ অনুপম। যে দীর্ঘ 1-1.5 বছর ধরে আমাদের ঠিকঠাক মাইনে PFSI কিছুই হচ্ছে না। 3 মাস ধরে মাইনে, 1 মাসের মাইনে তো 2 মাসের মাইনে পড়ে থাকছে। 5-6 মাস ধরে PFSI কোনো টাকা জমা পড়ছে না। তবু আমরা এর মধ্যে নিয়ে আমরা মানিয়ে চলছিলাম, কিন্তু বারবারই আমরা ডিভিশনে বসে ডিভিশনকে জানিয়েছি, চিঠি দিয়েছি, এই চিঠিতে কোনো সুরাও হয়নি। বাধ্য হয়ে আমরা টোটাল টিম এই কর্মবিরতি পথে হাঁটছি। যতক্ষণ কর্মবিরতি লাগাতার চলতে থাকবে, যতক্ষণ আমাদের এই কোনো সুব্যবস্থা না হবে। 2 মাসের ফাইনা এখন যাচ্ছে ব্যাংকে। ব্যাংকটাকে তো পুঁজি দিতে হবে, অনেক কষ্ট করে জোগাড় করেছি, রিসিভ তো আর আমি পাইনি, সে ওরা দেবে। আর ওদিকে দেগঙ্গার বিস্তীর্ণ এলাকায় পাওয়ার কাট, লোডশেডিং। আর দেগঙ্গায় সাবস্টেশনের যে কর্মীরা তারা রয়েছেন টেনশনে, কারণ তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, সাইকেল ভাঙচুর করা হয়েছে, অনেকক্ষণ ধরে কারেন্ট আসেনি। বাধ্য হয়ে তারপর তারা এবার সাবস্টেশনে চলে আসেন এবং পাওয়ার হাউসে চলে আসেন এবং সেখানে এসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। কি অবস্থা প্রথমে জানতে চাইবো, তারপরে জানতে চাইবো জিয়াউলের থেকে। জিয়াউল, এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কি? কতক্ষণ ধরে তারা সহ্য করবেন? দেখো, দেগঙ্গার পৃথিবী রোড এলাকা অর্থাৎ 84 আমুলিয়া, 2টি গ্রাম পঞ্চায়েতের প্রায় না হলেও 30 থেকে 35টি গ্রামে কারেন্ট নেই। তার কারণ জল জীবন মিশন প্রকল্পের রাস্তার ধারে দিয়ে কাজ হচ্ছে, সেখানে জেসিবি দিয়ে কাজ করার সময় নিচে দিয়ে যে বিদ্যুতের কেবল তার ছিল, সেই তার ব্লাস্ট হয়। অর্থাৎ তারপরেই প্রায় বিস্তীর্ণ 2টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিভ্রান্ত, বিদ্যুৎ থাকে না। ফলে একদিকে তীব্র গরম তাপদাহ চলছে, এই গরমের হাত থেকে নিস্তার পেতে কিন্তু বিদ্যুৎ দরকার, কিন্তু সেখানে বিদ্যুৎ নেই। ফলে তার জন্য গ্রামবাসীরা একেবারে পাওয়ার হাউসে চলে আসতেন। কেন বিদ্যুৎ নেই? কিন্তু গভীর রাত, তখন 11টা গভীর রাতে তারা আসে, এসে এবং তাণ্ডব চালায়। কেন? বিদ্যুৎ বিভ্রান্ত। এবং যে সমস্ত কর্মীরা ছিল তাদেরকেও মারধর করা হয় এবং তাদের গাড়ি, সাইকেল এবং যে সরঞ্জাম, অর্থাৎ বিদ্যুৎ অফিসে যে সরঞ্জাম বা অফিস ঘর, সেগুলো তছনছ করে ভাঙচুর করে। কিন্তু এলাকায় এই সমস্ত বিদ্যুৎ কর্মীদের অভিযোগ যে পুলিশকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলে পুলিশ নেই, কোনো ব্যবস্থাই নেয়নি এবং তারা তাণ্ডব চালায় এবং তাণ্ডব চালিয়ে বেরিয়ে যায়। আবার ভোর রাতে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়, কিন্তু যেভাবে তাণ্ডব চালিয়েছে, ফলে তারা আতঙ্কে রয়েছেন। তারা সামান্য টাকায় খুব স্বাভাবিক কাজ করে, কিন্তু তারা ভয়ে আতঙ্কে রয়েছে। বিদ্যুৎ অফিসে তারা ঢুকতেই ভয় পাচ্ছে। অতনু, ধন্যবাদ জিয়াউল। বৃদ্ধার হাত পা বেঁধে ডাকাতির খবর আমরা আপনাদের দিয়েছিলাম। একজন অসহায় বৃদ্ধা, হ্যাঁ, তার হাত পা বেঁধে ঘরে ঢুকে ডাকাতি করা হলো, রীতিমতো লুটপাট চালানো হলো। নলডাঙ্গার ঘটনা। একাই থাকতেন ওই বৃদ্ধা। ভোর রাতে তার বাড়িতে 4 দুষ্কৃতী হানা দেয়। কিন্তু এরা কারা? সোমনাথ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সোমনাথ, নিঃসন্দেহে রেকি করে আগে থেকে খোঁজ খবর নিয়ে তারপরেই ডাকাতি করতে এসেছিল যারা এসেছিল, সেক্ষেত্রে তারা কোথা থেকে এসেছিল, তাদের কোনোভাবে চিহ্নিত করা যায় কিনা, কোন দিকে গেছে, পুলিশ কিভাবে তদন্ত করছে? দেখো, পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত নেমেছে এবং এরিয়া যেখানকার সব আশেপাশে সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা সেগুলো তদন্ত করে দেখছে, বা সিসিটিভি ক্যামেরা যেগুলো ফুটেজ আছে সেই ফুটেজগুলো তারা দেখছে। এবং এই যে দুঃসাহসী ঘটনা, এই ডাকাতি যে দুঃসাহসী ঘটনা, সকাল ভোর রাতে যে 4 ডাকাত দল হঠাৎ করে এসে তার ঘরেতে আগে থেকেই প্রবেশ করেছিল এবং যখন বৃদ্ধা উঠে বাথরুমে যায়, বাথরুম থেকে এসে যখন তার নিজের ঘরে যখন আসে বেডরুমে, তখন তারা দেখে যে 4 জন দুষ্কৃতী তারা তার বেডরুমের মধ্যে বসে রয়েছে এবং তাকে সঙ্গে সঙ্গে তাকে তার বেডের মধ্যে বসতে বলে, বসে তার হাত পা বেঁধে দেয় এবং তার গলায় যে কানে যে সোনার দুল বা গলার যে সোনার হার ছিল সেই সবগুলো খুলে নেয় এবং আলমারির চাবি, কোথায় আলমারির চাবি আছে তার আলমারির চাবি বের করতে বলে। বৃদ্ধা ভয়ে আটোসাটো হয়েছে, আলমারির চাবি কোথায় আছে সেটা বলে দেয় এবং ওখান থেকে আলমারি থেকে খুলে 36,000 টাকা নগদ এবং 2 ভরি সোনা মতো বৃদ্ধা অভিযোগ করে যে 2 ভরি মতো সোনা ওখান থেকে নিয়ে যায়, নিয়ে এবং বৃদ্ধাকে হাত পা বেঁধে রেখে
ফেলে রেখে চম্পার দেয় দুষ্কৃতীরা। এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। এই ধরনের ঘটনাতে সবাই একটা আতঙ্কের স্বাভাবিক, মধ্যে খুব রয়েছে। স্বাভাবিক, ধন্যবাদ। বাথরুম থেকে বেরিয়ে এসে দেখছি 4 জন এখানে বসে আছে, মাথায় হেডলাইট জ্বলছে সব। আমার ঘরে তো লাইট জ্বালানো ছিল না। একজন আমার পাশে বসে রইল, আর 3 জন আগে গয়নাগুলো খুলে নিল, তারপরে আলমারির চাবি চাইলো। টুকটাক সোনাদানা ছিল ভিতরে, নিয়েছে। লাস্টে ব্যাগে 70,000 টাকা ছিল, যা যা কাগজপত্র ছিল ব্যাগ শুধু নেয়নি, কাগজটার মধ্যেই ওরা জিনিসপত্র নিয়ে চলে গেছে।